আজকে আমরা ক্লাস 10 মাধ্যমিকের পর্ষদ টেস্ট পেপারের মোস্ট রিপিটেড ভৌত বিজ্ঞানের কোশ্চেনের আনসারগুলো ডিসকাস করব। আর এখানে একটা দুটো অথবা 10টা 20টা কোশ্চেন নেয়, টোটাল 65টা বেস্ট কোশ্চেন, যেগুলো পর্ষদ টেস্ট পেপারের প্রত্যেকটা পেজে বারবার রিপিট হচ্ছে। আর ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিক আসার মতো কোশ্চেন, সেইগুলোর আনসার নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে কোনো রকম উত্তর লেখা নাই, আমি তোমাদের কোশ্চেনগুলো সামনে তুলে ধরেছি আর ওদের আনসারগুলো আমি ডিসকাস করে দেবো। যদি এরপরেও তোমাদের কোনো আনসার নিয়ে প্রবলেম থাকে তাহলে কমেন্টে আমাকে জানিও কি দাদা এই আনসারটা নিয়ে আমার সমস্যা আছে একটু, আমি তখন এই আনসারটা বইয়ে কোন পেজে আছে অথবা আনসারটা আমি সময় পেলে লিখে তোমাদের পরে ভিডিওতে অথবা কমেন্টে জানিয়ে দেবো। তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে কি, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এসব কাকে বলে? একটা বল দিচ্ছি, একটা থেকে 3টি বানানো যাবে। কি হচ্ছে, একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ আয়তন বৃদ্ধি পায় তাকে বলা হয় ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, মানে আলফা। এবার একক দৈর্ঘ্য জায়গায় একক আমরা ক্ষেত্রফল, একক আমরা আয়তন করে দিলে আমরা গামা বিটা এগুলোর মান পেয়ে যাব। এদের কিন্তু কী করে মানগুলো বেরোচ্ছে, মানে ডেরিভেশনটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মি প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের মান, এখানে চ্যুতিকোণ বানানটা ভুল আছে, ডি সমান আই প্লাস ই মাইনাস এ, এটা তোমরা পড়ে রেখেছো কি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ বলে তোমরা পড়ে রেখেছো। এটা এখানে ডি সমান আই প্লাস ই মাইনাস এ লেখা আছে, একই ব্যাপার। আর মনে রাখবে কি I2কে ইও বলা হয়। এটা আমি তো মুখে বলতে পারবো না, এটা তোমাদের টেক্সট বই আছে অথবা তোমাদের স্যাররা নিশ্চয়ই করিয়েছেন। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কি তড়িৎ প্রবাহে সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। এই কোশ্চেনটা কিন্তু প্রথম কয়েকটা পেজে অনেকবার আছে আর শেষ থেকে পেজগুলোতে 2-3বার করে আছে। আর এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। কি হচ্ছে কি, এইচ সমান আই স্কোয়ার আর টি, এসআইয়ের ক্ষেত্রে কী করবে কি, প্রথমবার আমাদের যখন আইকে পরিবর্তনশীল করবে তখন আমাদের আর টিকে ধ্রুবক রাখবে, যখন আরকে পরিবর্তনশীল করবে তখন আই আর টিকে ধ্রুবক রাখবে, যখন আমাদের টিকে পরিবর্তনশীল করবে তখন আমাদের আই আর আরকে পরিবর্তনশীল রাখবে। এর ফলে সব কটা আমাদের যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী একত্রিত করে লিখবে হচ্ছে এইচ সমান আই স্কোয়ার আর টি, যখন আই আর টি এগুলো হচ্ছে আমাদের কি চলরাশি। তাহলে আশা করছি তোমাদের এটা ক্লিয়ার থাকবে। নেক্সট কোশ্চেন যাচ্ছি, কি বাণিজ্যিকভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির ধাপ, এটাকে আমরা অসওয়াল পদ্ধতি বলি। কীভাবে, প্রথমে আমরা নাইট্রোজেনের জান ঘটি তৈরি করবো হচ্ছে এনও, অথবা অ্যামোনিয়ার আমরা জান ঘটি তৈরি করবো হচ্ছে এনও, এনও থেকে আমরা ডাইঅক্সাইড তৈরি করবো, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে আমরা তৈরি করবো হচ্ছে আমরা নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডকে আমরা আবার পাতন প্রক্রিয়ার মাধ্যমে আরও আমরা বিশুদ্ধ করে 68% বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড তৈরি করব। তোমাদের বই নিশ্চয়ই থাকবে অসওয়াল পদ্ধতি, এটা কিন্তু ভালো করে আমাদের পড়ে রাখবে। অসওয়াল আর স্পর্শ দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট, দুটোই বারবার করে টেস্ট পেপারে আসছে, ওই দুটোকে ভালো করে পড়ে রাখবে। নেক্সট হচ্ছে কি, নিকেল অনুঘটকের উপস্থিতিতে ইথেনের সঙ্গে হাইড্রোজেনের যৌথ বিক্রিয়া, ইথিনের সঙ্গে কী হবে, ইথিনের সঙ্গে তুমি নিকেল যোগ করবে, নিচে একটু তাপ দেওয়া হবে, এরপর তৈরি হবে হচ্ছে আমাদের ইথেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, কার্বন টেট্রাক্লোরাইড মাধ্যমে ব্রোমিন জলের সাথে ইথিন এবং ইথাইনের যৌথ বিক্রিয়া। দেখো, যখন ইথিন ব্যবহার করবে তখন Br2 ইউজ করা হয়, যখন ইথাইন বা যাকে অ্যাসিডিলিন বলা হয় ওটা যখন ব্যবহার করবে তখন আমাদের 2Br2 ব্যবহার করা হয়। আমাদের যখন তোমরা ইথিনের ক্ষেত্রে যৌগ যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের ডাইব্রোমো ইথেন, আর আমরা যখন ইথাইন ইউজ করবে তখন আমাদের যৌগ উৎপন্ন হয় হচ্ছে 1122 টেট্রাব্রোমো ইথেন। দুজনের ক্ষেত্রে কিন্তু ইথেনের যৌগ উৎপন্ন হয়, মাথায় রাখবে। যৌগটার যৌগটার গঠনটা বারবার টেস্ট পেপারে আসছে। আর এই যে আমাদের কোশ্চেন কি ইথিন আর ইথাইনের সঙ্গে যে বিক্রিয়া, এটা বারবার আসছে, অ্যাকচুয়ালি এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রমাণ করার বিক্রিয়া, যেটা বারবার টেস্ট পেপারে আসছে। আচ্ছা, এর প্রসঙ্গে আমাদের মনে রাখা উচিত কি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমাদের প্রধান বিক্রিয়া হয় হচ্ছে যৌথ বিক্রিয়া। আর সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা আমাদের হচ্ছে অ্যালকেন, এর ক্ষেত্রে আমাদের কী হয় কি প্রতিস্থাপন বিক্রিয়া হয় প্রধান বিক্রিয়া। বেশ, নেক্সট হচ্ছে কি, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো এর আমাদের সূত্র সমন্বয় আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা। এই কোশ্চেনটাও বারবার টেস্ট পেপারে আসছে। কি বয়েলের অনুযায়ী আমাদের V সমানুপাতিক 1/p, চার্লসের অনুযায়ী আমাদের V সমানুপাতিক
ক্যাপিটাল টি, আর অ্যাভোগাড্রো অনুযায়ী ভি সমানুপাতিক এন, এই তিনটেকে আমরা একসঙ্গে আনবো, দিয়ে সমীকরণের যে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা ধ্রুবক আর আনবো, আর নিচে একটা আমাদের পি পড়ে থাকবে, পিটা আমাদের ওইদিকে গুণ হবে, তাহলে পি ভি সমান এন আর টি। যখন আমাদের লেখা হবে কি পি এন আর ভি, এই কটা হচ্ছে পরিবর্তনশীল এবং আর হচ্ছে ধ্রুবক, আরকে বলা হয় গ্যাসের কি আমাদের মোলের ধ্রুবক বা আদর্শ গ্যাসের ধ্রুবক, আর সমান। ঠিক আছে, নেক্সট হচ্ছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমাদের 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? বোঝায় হচ্ছে এটা এমন করে বলতে পারো কি 1 সেমি বাহু বিশিষ্ট তামার ঘনকের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য আমাদের প্রতি একক দৈর্ঘ্যে 17 × 10⁻⁻10 আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি হয়, বা হ্রাস করলে এত করে হ্রাস হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? আমাদের বলতে হবে কি একক একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের দুই প্রান্তে উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি হলে তখন স্থিতাবস্থায় লম্ব হবে উষ্ণতর প্রান্ত থেকে শীতলতর প্রান্তে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে বলা হয় তার তাপ পরিবাহিতাঙ্ক। তারপর বলছে কি এটা এসআই হবে। এসআই পদ্ধতিতে এর একক কি? এর এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক কি? আচ্ছা, এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, আর তাপীয় রোধের একক হচ্ছে কেলভিন ওয়াট ইনভার্স। ঠিক আছে, 10 হচ্ছে কি কোনো তেজস্ক্রিয় পরমাণু এক্স ভর এক্সের ভর সংখ্যা দেওয়া আছে 235 এবং পারমাণবিক সংখ্যা দেওয়া আছে আমাদের 92। আমাদের এখান থেকে আমাদের কি হচ্ছে কি একটি আলফা ও দুটি বিটা নির্গত হলে ওয়াই মৌল গঠন হয়, এর ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা হিসাব করো। এই কোশ্চেনটাও বারবার আসছে, সেটা আমার মুখে বলা তো সম্ভব নয়, তাই তোমাদের এটা করে দেখতে হবে। মানে মনে রাখবে কি উভয় ক্ষেত্রে আমাদের লেড তৈরি হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় কি কি পরিবর্তন হয়? এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্যও। আমরা কপার সালফেট অ্যাসিডযুক্ত কপার সালফেটের জলীয় দ্রবণ ইউজ করি তড়িৎ বিশ্লেষণ হিসাবে। ক্যাথোড আমাদের কি হয় কি ওইখানে C2+, এটা আমাদের দুটো ইলেকট্রন গ্রহণ করে তৈরি হয় হচ্ছে সিইউ, এটা ক্যাথোডে সংরক্ষণ হয়, এবং অ্যানোডে আমাদের সিইউ দুটো ইলেকট্রন বর্জন করে তৈরি হয় হচ্ছে আমাদের কিসে Cu2+ তৈরি হয়। অ্যানোড আমাদের ইলেকট্রন বর্জন করে আর ক্যাথোড আমাদের ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, দিয়ে অ্যানোডটা আমাদের ক্ষয় হয় এবং ক্যাথোড আমাদের সংরক্ষণ হয়, ক্যাথোড আমাদের মোটা হয়, অ্যানোড আমাদের সরু হতে চায়। এটা কিন্তু মনে রাখতে হবে। আর দ্রবণের গাঢ়ত্ব এর ক্ষেত্রে কিন্তু অপরিবর্তিত থাকে। যখনই লিখবে কি কি পরিবর্তন হয় তখন কিন্তু দ্রবণের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে, এটা কিন্তু বলতে হবে। তো 12টা কি সাধারণ উষ্ণতায় নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় কেন? এই কোয়েশ্চেনটাও রিপিট হয়েছে। কারণ হচ্ছে কি আমাদের নাইট্রোজেনের মধ্যে সমযোজী ত্রিবন্ধন থাকে, তাই এর যে বন্ধন ভাঙার শক্তি এটা অনেক বেশি হয়, তাই নাইট্রোজেন সাধারণ অবস্থায় সুস্থিত থাকে এবং এটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ঠিক আছে, যখনই এই কোশ্চেনটা আসবে তখন পাশে নাইট্রোজেনের গঠনটা দেখিয়ে দিও। আর নেক্সট কোশ্চেন হচ্ছে আচ্ছা, একটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখি কি যখনই নাইট্রোজেন ভাঙার কোনো বিক্রিয়া তোমরা দেখতে পাবে কি N2 ছিল, N2 থেকে কোনো একটা N যৌগ উৎপন্ন হয়েছে যেখানে N2 নেই, ওই ক্ষেত্রে মনে রাখবে অলওয়েজ শক্তি উৎপন্ন হয় একটা, যেহেতু আমরা নাইট্রোজেন ভাঙছি অণু ভাঙলে শক্তি উৎপন্ন হয়। কিন্তু এটা কোশ্চেন রিলেটেড নয়, কিন্তু তাও বলে রাখলাম এক্সট্রা নলেজ। নেক্সট হচ্ছে কোন ক্ষেত্রে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? অতি নিম্ন চাপ এবং অতি উচ্চ উষ্ণতার ক্ষেত্রে। কি করে মনে রাখবো? নিম্ন চাপ মনে রাখবে কি ঝড় কখন হয়? নিম্নচাপের সময়। তাই নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা, একটা নিম্ন থাকলে অপরটা উচ্চ হবে। ঠিক আছে,
নেক্সট 14টা কি উত্তল লেন্সের মাধ্যমে অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্বের আলোকচিত্র অঙ্কন করো। এটা কখন হবে? যখন আমরা আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে মানে F1 আর O এর মধ্যে যখন আমরা বস্তুকে রাখবো, তখন আমাদের যে প্রতিবিম্ব সেটা তৈরি হবে হচ্ছে আমাদের যে দিক থেকে আলোক রশ্মি আসছে সেদিকেই। ঠিক আছে, তখন আমাদের বিবর্ধিত এবং বড় প্রতিবিম্ব তৈরি হয়। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। নেক্সট 15টা হচ্ছে কি মিথেন যৌগে HCH কোণের মান কত? 109°28'। বাকিগুলো মনে রাখবে কি ইথিনের ক্ষেত্রে HCH এর মান কত হয়। ঠিক আছে, তারপরে যেটা আমাদের ইথাইনের ক্ষেত্রে HCC কোণের মান কত হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কি চার্লসের সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। চার্লস সূত্র কি আমাদের VT সমান V0 ইন্টু 1+T/273, আর এখান থেকে আমাদের গামা পি এর মান আমরা জানি কি, ওখান থেকে গামা পি এর মান বার করবো, দিয়ে গামা পি সমান 1/-273 মানে -273 ডিগ্রি, ওটা দেখিয়ে দেবো আমরা। ঠিক আছে, পার ডিগ্রি সেলসিয়াস এটা দেখিয়ে দেবো আমরা। তাহলে চার্লসের সূত্র থেকে আমরা গামা পি এর মান বার করে, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সৃষ্টি করতে প্রাথমিকভাবে উচ্চ উষ্ণতা প্রয়োজন হয় কেন? আমাদের নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য আমাদের প্রায় 10⁷ কেলভিনের মতো উষ্ণতা দরকার হয়। এক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াসের যে বিকর্ষণ বল ওটাকে অতিক্রম করে আমাদের নিউক্লিয়াসগুলোকে সংযোজিত করতে হয়, সেই জন্য আমাদের প্রচুর পরিমাণ শক্তি দরকার, যেটা তাপ শক্তি রূপে আসে। এর জন্য আমাদের নিউক্লিয় একটা বিভাজন ঘটানো হয় নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে কি 18 কি আয়নাইজেশন এবং তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো? পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে এবং উপর থেকে নিচে কীভাবে পরিবর্তন হয়। আয়নাইজেশন শক্তি কি কোনো সুস্থিত গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর সরবস্থিত কক্ষ থেকে ইলেকট্রনকে বার করতে যে পরিমাণ শক্তি লাগে তাকে বলা হয় আয়নাইজেশন শক্তি। তড়িৎ ঋণাত্মকতা কি কোনো সমযোজী যৌগে আবদ্ধ পরমাণু সমযোজী ইলেকট্রন জোরকে নিজের প্রতি আকর্ষণ করা প্রবণতাকে বলা হয় তার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। উভয় ক্ষেত্রে যখন আমরা পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে যাব, তখন আমাদের এই দুটোই বৃদ্ধি পাবে এবং উপর থেকে নিচে নামলে দুটোই হ্রাস পাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি 19 সাধারণ উষ্ণতায় সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহল মানে ইথানল একই ব্যাপার বিক্রিয়া সমিত সমীকরণ সহ লেখো। সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া, এটা মানে মুখে বলা সম্ভব নয়, তাই তোমরা টেক্সট বই থেকে দেখে নিও। এটা 20টা কি কোন তেজস্ক্রিয় পরমাণুর কোনো তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে আমাদের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, উক্তিটি যথার্থ ব্যাখ্যা করো। আমাদের নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি আমাদের নির্গত হয়, আর ব্যাখ্যার ক্ষেত্রে লিখবে কি কোনো এক্স গ্রাম মৌলের তেজস্ক্রিয় এক্স গ্রাম মৌলের মধ্যে থেকে যত পরিমাণ আমাদের কি হয় তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, ওই মৌলের আমরা কোনো ক্লোরাইড বা কোনো যৌগ গঠন করলে দেখা যায় কি সমপরিমাণ আমাদের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে। এবার যেহেতু আমাদের যৌগ গঠনকালে বাইরের কক্ষে ইলেকট্রনের পরিবর্তন হয়, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন হয়, তাহলে বলা যেতে পারে কি নিউক্লিয়াস এক্ষেত্রে পরিবর্তন হয় না, এবং যেহেতু তেজস্ক্রিয় রশ্মির পরিমাণ সেম থাকে, ঠিক আছে, তাই নিউক্লিয়াসই আমাদের তেজস্ক্রিয় রশ্মি সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, একটুখানি গুছিয়ে তোমার লিখে নিও। নেক্সট হচ্ছে কি 21 কি ডিনেচার্ড স্পিরিট কাকে বলে? একবারে টেক্সট বইয়ের লাস্ট লাইনে আছে এই কোশ্চেনটা এবং অনেকবার রিপিট হয়েছে। আমাদের ইথাইল অ্যালকোহলের সঙ্গে মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, তারপরে রবারের নির্যাস প্রভৃতির মিশ্রণকে বলা হয় ডিনেচার স্পিরিট। এর ব্যবহার হচ্ছে কাঠ পালিশের ক্ষেত্রে, এটাও বারবার এসছে। নেক্সট হচ্ছে কি স্থিতিশীল উন্নয়ন কি? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে সম্পদের চাহিদাকে
মানে অক্ষুণ্ণ রেখে বর্তমান প্রজন্মের সম্পদ ব্যবহারকে ব্যাঘাত না ঘটিয়ে যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়, মানে মানে ভবিষ্যৎ প্রজন্মে সম্পদের ব্যবহারটা যেন নর্মালি চলতে থাকে, কোনো রকম সংকট সৃষ্টি না হয়, এবং বর্তমানে মানে ভেবে চিন্তে সম্পদের ব্যবহার করাকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন। এর প্রধান লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সম্পদ সংরক্ষণ করা, সম্পদ যথাযথ ব্যবহার করা, যথাযথ উৎপন্ন করা, ঠিক আছে, এসব আর কি। নেক্সট হচ্ছে কি, এই সেটটা কি সাধারণ উষ্ণতায় ধাতব সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া, এটা মনে হয় রিপিট হলো নাকি, বেশ যাই আছে, সবিতা সমীকরণ লেখো লেখো। এই দেখো, এই কোশ্চেনটা আমাদের অনেকবার মতো রিপিট হয়েছে। কী হবে কি, আমাদের 2 ইথাইল অ্যালকোহল আর 2 সোডিয়াম থেকে আমাদের সোডিয়াম ইথানয়েড, যদি মনে পড়ে যৌগটার নাম সোডিয়াম ইথানয়েড বা সোডিয়াম অ্যাসিটেট না কি ছিল মনে নেই একটু, আমি 1 সেকেন্ড দেখে বলছি। হ্যাঁ, সোডিয়াম অ্যাসিটেট এই যৌগটা উৎপন্ন হয় এবং আমাদের তৈরি হয় হচ্ছে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তাহলে 2 ইথাইল অ্যালকোহল মানে CCOH থেকে +2 সোডিয়াম সমান হচ্ছে কি 2, ওখানে সোডিয়াম অ্যাসিডেটের জায়গায় এইচটা উড়ে এনে চলে আসবে আর +H2, এটার মধ্যে বিক্রিয়াটা হয়। নেক্সট হচ্ছে কি, আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন ধর্মটি মৌলিক থাকে, এটা হচ্ছে কম্পাঙ্ক। ওয়াট ঘন্টা কিসের একক, আমাদের তড়িৎ শক্তির একক, অথবা শুধু শক্তি লিখলেও নাম্বার দেওয়া যায়। ইউরিয়ার ব্যবহার কি, ঘুমের ওষুধ বারবিটিউরেট এবং কালা জ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন, এবং সার প্রস্তুতির ক্ষেত্রে আমাদের ইউরিয়া ব্যবহার করা হয়। 27 হচ্ছে কি, ওজোন স্তর ধ্বংসর ক্ষেত্রে CFC এর ভূমিকা। প্রথম হচ্ছে কি, CFC যৌগের মধ্যে প্রধান হচ্ছে কি CFCl3, এটা আমাদের ওজনের সঙ্গে বিক্রিয়া করে Cl পরমাণু বেরোয়, এবং ওই Cl পরমাণু আবার কোনো ওজনের সঙ্গে বিক্রিয়া করে ClO তৈরি করে, আর ওই ClO ওজনের সঙ্গে বিক্রিয়া করে আবার ClO বেরিয়ে আসে। নিচে লিখতে হবে কি, এমনভাবে লক্ষাধিক ওজোন অণু ধ্বংস হয়, তারপরে একটা সক্রিয় ক্লোরিন পরমাণু ধ্বংস হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম এবং কেন। সোজা কথায়, প্রকৃতটা নিজস্ব ধর্ম কেন, কেন জন্য লিখবো কি আমরা, কি তরলের প্রকৃত প্রসারণ মানে গামা আর সমান গামা এ প্লাস গামা সি, এখানে গামা এ হচ্ছে আমাদের আপাত প্রসারণ আর গামা সি হচ্ছে পাত্রের প্রসারণ। তাহলে লিখবো কি আমাদের, এটাকে আমরা সমীকরণটাকে চেঞ্জ করে লিখবো কি, গামা এ সমান হচ্ছে গামা আর মাইনাস গামা সি। তাহলে লিখবো কি, গামা এর মান আমাদের নির্ভর করে হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর। আমাদের পাত্র বিশেষে আপাতন প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন হয়, তাই এটি নিজস্ব ধর্ম নয়, এবং তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সব জায়গায় সমান হয়, ঠিক আছে। এটা যদি কোশ্চেন দেয় কি দুটো রকম প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কেন, লিখতে হবে কি, আমাদের তরলের প্রসারণকে লক্ষ্য করার জন্য ওকে একটা ধারক পাত্রে রাখতে হয়, যেহেতু ধারক পাত্রের উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ হয়, তাই ওটা উপেক্ষা করা চলে না, ঠিক আছে। ওটা যদি আমরা উপেক্ষা করি তাহলে পাবো হচ্ছে আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আর উপেক্ষা না করলে পাবো হচ্ছে তরলের আমরা আপাত প্রসারণ গুণাঙ্ক, যেটা আমরা নর্মালি দেখতে পাই, ঠিক আছে। নেক্সট 29, কি বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এক্ষেত্রে কি বয়েলের সূত্রটি লঙ্ঘিত হচ্ছে, ব্যাখ্যা করো। আনসার হবে না, কারণ আমাদের বয়েলের সূত্র অনুযায়ী প্রযোজ্য হওয়ার জন্য আমাদের কী হয়, গ্যাসের ভরকে আমাদের স্থির থাকতে হয়, এবং বেলুনে ফু দেওয়ার সময় আমাদের কী হয়, বেলুনের মধ্যে যে গ্যাসের ভর সেটা বৃদ্ধি পায়, তাহলে এক্ষেত্রে আমাদের বয়েলের সূত্র প্রযোজ্যই হয় না, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, বিক্ষিপ্ত সূর্য আলোর ক্ষেত্রে আমাদের মিথেনের ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কিন্তু অনেক পেজে আছে, ঠিক আছে। কী হবে কি, মিথেন
এর সঙ্গে Cl2 এর বিক্রিয়া হবে, আমাদের একটা একটা করে Cl কাটবে, একটা একটা করে হাইড্রোজেন বেরোবে, ঠিক আছে, একটা করে Cl কাটবে, একটা করে হাইড্রোজেন বেরোবে। আর অলওয়েজ কিন্তু প্রত্যেকটা স্টেপে অ্যারোর ওপরে বিক্ষিপ্ত সূর্য আলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে, বিক্ষিপ্ত সূর্য আলো কিন্তু লিখতে হবে। কখনোই সরাসরি সূর্য আলো লিখবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যায়। সরাসরি সূর্য আলোর মধ্যে রাখলে ওই মিশ্রণটাকে, মানে মিথেন আর ক্লোরিনের মিশ্রণকে সরাসরি সূর্য আলোয় রাখলে বিস্ফোরণ হয়ে যায়, ঠিক আছে, তাই বিক্ষিপ্ত সূর্য আলোর মধ্যে রাখা হয়। আমাদের একটা মিথেনের আমাদের বেরোবে, হাইড্রোজেন বেরোবে, আর Cl2 আছে, ওর মধ্যে একটা ক্লোরিন যাবে হচ্ছে আমাদের মিথেনের মধ্যে, আর একটা ক্লোরিনের মধ্যে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে HCl তৈরি করবে, ঠিক আছে, এমনকি টোটাল 4 HCl তৈরি হয়। আর এখান থেকে আমাদের ক্লোরোফর্মের সংকেতটা জিজ্ঞাসা করে কি CHCl3, এটা হয় আমাদের ক্লোরোফর্মের সংকেত, যেটা আমাদের তৃতীয় ধাপে উৎপন্ন হয়, ঠিক আছে। বেশ, ইউরিয়া শিল্প উৎপাদনে রাসায়নিক পদার্থের নাম, বিক্রিয়া সহ আমাদের লেখো। আমাদের মনে রাখবে কি প্রায় 200 ATM চাপে এবং 200°C উষ্ণতায় আমাদের তরল নির্জল অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিক্রিয়ার ফলে আমাদের দুটো ধাপে ইউরিয়া উৎপন্ন হয়। প্রথমে তৈরি হয় হচ্ছে আমাদের অ্যামোনিয়াম কার্বামাইন, এবং দ্বিতীয় ধাপে এটা বিয়োজিত হয় এবং জল, ইউরিয়া আর কিছু পরিমাণে শক্তি কিন্তু সৃষ্টি হয়, মানে উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, হেবার বোস পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন ব্যাখ্যা করো। 500° আমাদের লাগে হচ্ছে উষ্ণতা, আর 150 থেকে 200 ATM মতো লাগে হচ্ছে আমাদের চাপ। আমাদের লাগে হচ্ছে আমাদের Fe অনুঘটক লাগে, মলিবডিনাম উদ্দীপক লাগে, এবং হাইড্রোজেন আর নাইট্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া উৎপন্ন হয়। যতদূর মনে পড়ছে কি 2H2 + N2 = 2NH3। এই বিক্রিয়াটা বৈশিষ্ট্য লিখতে বলে, বিক্রিয়াটা হচ্ছে উভমুখী এবং তাপমুখী, মানে ফলে তাপ কিন্তু উৎপন্ন হয়। বেশ, 33 কোশ্চেন কি 281 প্রদত্ত পরমাণু ইলেকট্রন বিন্যাসে সমযোজী না তড়িৎযোজী কী প্রকারের বন্ধন সৃষ্টি হবে? দেখো, এখানে একটা ইলেকট্রন কিন্তু এক্সট্রা পড়ে আছে, আমাদের চাই কি 8টা ইলেকট্রন থাকবে শেষ কক্ষে, একটা আমাদের এক্সট্রা পড়ে আছে, তাহলে কি করবে, এই পরমাণু চাইবে কি একটা ইলেকট্রনে দান করে দিতে, তাড়াতাড়ি একটা ইলেকট্রনে ছেড়ে দিতে চাইবে, দিয়ে ও তৈরি হতে চাইবে 28 ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে। তাই যেহেতু আমাদের সমযোজী বন্ধনে কোনো এখানে মানে রোলই নেই, সমযোজী বন্ধনে কী হয়, কেউ একটা এক্সট্রা ইলেকট্রন পেয়ে যায়, এক বা একাধিক এক্সট্রা ইলেকট্রনও পায়, এখানে ওর ইলেকট্রন চাই না, এখানে ওকে ইলেকট্রন বর্জন করতে হবে, তাই এ তড়িৎযোজী উৎপন্ন করবে। আচ্ছা, আমাকে কমেন্টে বলো তো যে 281 এই যে মৌলটা আছে, এটা কোন মৌল, পর্যায় সারণীর অবস্থান কি, ঠিক আছে, শ্রেণী আর পর্যায় এর বরাবরের অবস্থানটা কিন্তু বলবে। নেক্সট 34 কোশ্চেন কি জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? এই কোশ্চেনটা অনেকবার এসছে, এর এককটাও জেনে রাখতে হবে। হচ্ছে কি আমাদের একক ভরের কোনো কঠিন বা তরল পদার্থের অথবা এসটিপিতে কোনো গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে তার বলা হয় তাপন মূল্য, ঠিক আছে। এর একক হচ্ছে জুল পার কেজি, এসআই একক হচ্ছে জুল পার কেজি, ব্যবহারিক একক হচ্ছে কিলো জুল পার কেজি। নেক্সট কি চার্লসের সূত্র থেকে গ্যাসের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মানে এটা মানে রিপিটেড কোশ্চেন। তারপর দিয়েছে কি এসটিবিতে 11.2 লিটার আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি উল্লেখ করো। এই কোশ্চেনটা অনেকবারই এসছে, যেটা হয় পিভি সমান এনআরটি, এন মানে কি গিভেন মোল বাই মোল, আমাদের মোলার ভলিউম, এটা হয় 22.4, তাহলে 11.2 বাই 22.4 মানে 0.5 হয়, তাহলে পিভি সমান 0.5 আরটি বা পিভি সমান RT/2, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া সংশোধনের জন্য কোন লেন্স ইউজে চশমা ব্যবহার করা উচিত? মনে রাখবে হাইপারমেট্রোপিয়ার জন্য উত্তল লেন্স, আর ভালো করে বললে উত্তল লেন্স, আর মায়োপিয়ার জন্য
অবতল লেন্স বা উভয় অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা উচিত। কেন ইউজ করা হয় এটা কিন্তু জেনে রাখবে। আর কোন রোগটা কিসের জন্য হয়, কোনটা খেতে চোখ বড় হয়ে যায়, কোনটা ছোটো হয়ে যায়, কোনটা আমাদের কাছে জিনিস দিতে অসুবিধা, কোনটা দুটো জিনিস অসুবিধা হয়, সেটা কিন্তু জেনে রাখতে হবে। নেক্সট হচ্ছে 38 ফিউজ তারের কার্যনীতি ব্যাখ্যা করো। কার্যনীতি বলতে গেলে আমাদের কোন সমবায় যুক্ত করা হয়, শ্রেণীতে যুক্ত করা হয়, মানে লাইফ তারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। আর এর বৈশিষ্ট্য কি, এর আমাদের গলনাঙ্ক হয় নিম্ন, রোধ হয় উচ্চ। ঠিক আছে, আমাদের মানে উপযুক্ত তড়িৎ প্রবাহ থেকে বেশি তড়িৎ প্রবাহ গেলে কি হয় কি, এই ফিউজ তার আমাদের গলে কেটে বর্তনী থেকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে আমাদের যে গৃহক্ষেত্রের যন্ত্রগুলো আছে সেগুলো আমাদের রক্ষা পায়। বেশ, নাইট্রোলিয়াম কি, ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে মানে উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে আমাদের ক্যালসিয়াম কার্বামাইড CaNCN, ঠিক আছে, হয়তো আমি যৌগটার নাম ভুল বলেছি, হয়তো আমি অ্যামোনিয়াম কার্বামাইডের জায়গায় মনে হয় ভুল আমি নাম বলতে পারি। ঠিক আছে, ওটা একটা মনে হয় ভুল বলতেছি, আর ওটা মনে হয় একটা ভুল বলেছি, আর এটা এটা ঠিক বলেছি, অ্যামোনিয়াম কার্বামাইড এর সঙ্গে কার্বন চূর্ণ, একে বলা হয় হচ্ছে নাইট্রোলিয়াম। একবার আমি রিশিওর হইনি কি আমি যৌগটার নাম ঠিক বলেছি না ভুল বলেছি, তোমরা শুধু 1 সেকেন্ড দাঁড়াবে। সরি, আমি ওখানে অ্যামোনিয়াম কার্বামাইড বলে দিয়েছিলাম, এটা হবে হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, আর এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বামাইড। ঠিক আছে, আচ্ছা, উষ্ণতাটা হচ্ছে আমাদের 1100 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কি 40, কি বৈদ্যুতিক জেনারেটর, বৈদ্যুতিক ডায়নামো এবং তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে শক্তির রূপান্তর ব্যাখ্যা করো। ডায়নামোর ক্ষেত্রে যান্ত্রিক থেকে তৈরি হয় হচ্ছে আমাদের বৈদ্যুতিক শক্তি। ঠিক আছে, আমাদের জেনারেটরের ক্ষেত্রে আমাদের তৈরি হচ্ছে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি জেনারেটরের ক্ষেত্রে, ডায়নামোর ক্ষেত্রে যান্ত্রিক থেকে তড়িৎ শক্তি, বা একই বৈদ্যুতিক শক্তি একই ব্যাপার তড়িৎ শক্তি। আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি। ঠিক আছে, তারপরে 41, এটাকে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে স্থাপন করা হয়, থার্মোস্ফিয়ার। মনে রাখবে কি থার্মোস্ফিয়ারের স্তরে ভূপৃষ্ঠ থেকে 300 কিমি উচ্চতায় আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি অবস্থান করে। জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে পটাশিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে, ও কেন হবে এটা কোশ্চেনে থাকা উচিত। আনসার হচ্ছে কি আমাদের জলের মধ্যে হবে, কারণ কি KCl এটা একটা আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ আমাদের হয় হচ্ছে ধ্রুবীয় দ্রাবকের মধ্যে হয়, যেটা হচ্ছে জল। বেঞ্জিন হচ্ছে আমাদের একটা জৈব দ্রাবক। ঠিক আছে, বেশ, নেসলার বিকারক কি, K2IgI4 এবং KOH এর মিশ্রণকে বলা হয় নেসলার বিকারক। এটা আমাদের পরীক্ষাগারে অ্যামোনিয়া শনাক্তকরণে কিন্তু ব্যবহার করা হয়। অ্যামোনিয়ার সঙ্গে এটি বিক্রিয়া করে বাদামি বর্ণের যৌগ উৎপন্ন করে। বেশ, সেটা বলো কি 1122 টেট্রা ব্রোমো হয়ে গিয়েছে এটা, সরি, টেট্রা ব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত কী হবে কি CC, দুদিকে আমাদের হাইড্রোজেন, আর উপর নিচে যা আছে ব্রোমিন দিয়ে ভর্তি করতে দিতে হবে। তারপর নেক্সট হচ্ছে কি 12 ডাইব্রোমো ইথেন, আমাদের CC, দুদিকে ব্রোমিন আর বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দিতে হবে। 46 বলছে কি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণ করে ক্যাথোড এবং অ্যানোডে কোন অনুপাতে উৎপন্ন হয়। আমাদের এক্ষেত্রে আমাদের ক্যাথোডে কি উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে অক্সিজেন গ্যাস। আমাদের আয়তন অনুপাত কি হয়, কি হাইড্রোজেন ইস টু অক্সিজেন, এর আয়তন অনুপাত হচ্ছে 2:1,
আর ভরের অনুপাত হচ্ছে 1:8। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমাদের 1 নম্বরের কোশ্চেনে এমসিকিউতে রাসায়নিক গণনা এই কোশ্চেনটা কি, অনেক ক্ষেত্রে আমাদের এমসিকিউ কোশ্চেন দেখা গেছে কি, কোশ্চেন দিচ্ছে কি আমাদের জলের বিয়োজনের বা জলের তড়িৎ বিশ্লেষণে আমাদের এত গ্রাম উৎপন্ন হয়েছে, এত লিটার উৎপন্ন হয়েছে, তাহলে অক্সিজেন কত হয়েছে বা হাইড্রোজেন কত হয়েছে এমন করে দেয় কিন্তু। নেক্সট হচ্ছে কি, আচ্ছা আমি ভিডিও শেষে ওই কোশ্চেনগুলো সাজেশন দিয়ে দেবো যেগুলো আমাদের বারবার টেস্ট পেপারে রাসায়নিক গণনা থেকে আসছে। বেশ, সমযোজী যৌগ এবং তড়িৎযোজী যৌগর মধ্যে পার্থক্য। আমাদের তড়িৎযোজী বা আয়নীয় যৌগর ক্ষেত্রে কি হয়, কি এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, এরা আমাদের ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, এরা আমাদের তড়িতের উচ্চ পরিবাহী হয়, তারপরে এদের আমাদের প্রকৃত বন্ধনে মানে অস্তিত্ব নেয়, এরা আমাদের স্থির তড়িৎ বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, তারপরে এদের এদের অণুর অস্তিত্ব নেয়। এবার আমরা লিখতে পারবো এদের সমবায়বত ধর্ম দেখা যায় না। ঠিক আছে, এরকম করে পার্থক্যটা আমরা লিখতে পারি। প্রধান পার্থক্য বললে এদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এবং আমাদের পরিবাহিতা নিয়ে লিখতে হয়। বেশ, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ভর অপেক্ষা সংকেত ভর কথাটি অধিক উপযুক্ত কেন? কারণ হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইডের মধ্যে Na+Cl- আয়নগুলো তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা কেলাসের মধ্যে আবদ্ধ থাকে এবং এদের পৃথক অণুর অস্তিত্ব থাকে না, তাই এদের ক্ষেত্রে আণবিক ভর অপেক্ষা সংকেত ভর কথাটি অধিক প্রযোজ্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি 49 কি থার্মেট পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ থার্মেট ওয়েল্ডিংয়ের কাজে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি 50 উপাক্ষীয় আলোকরশ্মির ক্ষেত্রে অবতল দর্পণে প্রমাণ করো। 8/2F উত্তল দর্পণটা কিন্তু করে রাখবে। কি হয়, কি আলোকরশ্মি আসছে, আমাদের বক্রতা কেন্দ্র থেকে আমরা একটা লম্ব অঙ্কন করি আর আমাদের সমবাহু ত্রিভুজ দেখাতে হয়, এটাই হচ্ছে প্রমাণ। তাহলে এটা আমি মুখে তো বলতে দেখাতে পারবো না, প্রমাণটা তোমরা বই থেকে দেখে নিও। বেশ, অবতল দর্পণকে কেন দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয়? আমাদের অবতল দর্পণে বস্তুকে মেরু এবং ফোকাসের মধ্যে রাখলে আমাদের বিবর্ধিত সদ্বিম্ব তৈরি হয়, তাই জন্যে চিকিৎসার ক্ষেত্রে এটা ইউজ করা হয় এবং দাড়ি কামানোর ক্ষেত্রে এটা ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আমাদের 52 কি উত্তল লেন্সের মাধ্যমে কখন তুমি সমশিষ্য বিবর্ধিত দেবে, এটা তো রিপিটেড কোশ্চেন। আচ্ছা এখানে একটা জিনিস কি, উত্তল দর্পণ ইউজ করে গাড়ির রিয়ার ভিউ মিরর ক্যানে আমাদের লাগানো হয় ওটা। তখন লিখবে কি উত্তল দর্পণে আমাদের দৃষ্টিক্ষেত্র প্রচুর হয় এবং উত্তল দর্পণে মেরু থেকে অসীমের মধ্যে যে কোনো বস্তুর প্রতিবিম্ব আমাদের খর্ব আকৃতি সমশিষ্য দর্পণের পেছনে সৃষ্টি হয়, তাই আমরা এটাকে ইউজ করি। তারপর হচ্ছে কি একটি সরল ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য, এটা কি হয়, সদ্বিম্ব খর্বাকৃতির অবশিষ্ট। নেক্সট হচ্ছে কি আমাদের 58 শূন্য মাধ্যমে বিচ্ছুরণ হয় না কেন? শূন্য মাধ্যমে আমাদের সকল বর্ণের আলোক রশ্মি সমান হয়, তাই আমাদের বিচ্ছুরণ হয় না। ঠিক আছে, সব আক্ষরিক খনিজ কিন্তু সব খনিজ আক্ষরিক নয়, কারণ হচ্ছে কি আক্ষরিক হতে গেলে আমাদের খনিজ থেকে সহজে কম খরচে ধাতুকে আমরা উত্তোলন করতে পারবো, এটা সত্য হয় আক্ষরিক হওয়ার। যেহেতু আমরা সব খনিজ থেকে সহজে ধাতু পেতে পারি না, তাই সব খনিজ আমাদের আক্ষরিক নয়, এবং যেহেতু সব আক্ষরিকই আমরা খনিজ রূপে পাই, তা সব আক্ষরিক খনিজ হয়। বেশ, উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন আলো করলে এটা তো আমাদের হয়ে গেল। বায়োফিউল কি, উদাহরণ দাও। বায়োফিউল হচ্ছে যে সমস্ত প্রাকৃতিক যৌগের মধ্যে আমাদের
জৈব শক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ থাকে তাকে বলে আমাদের বায়োফিউল। বা লিখতে পারো কার্বন ঘটিত জৈব যৌগ, লিখতে পারো, কোনো অসুবিধা হয় না। উদাহরণ হচ্ছে বায়ু, ইথানল। ঠিক আছে, এগুলো এগুলো হচ্ছে আমাদের বায়োফিল উদাহরণ। নেক্সট হচ্ছে কি 58 C3H8O আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের আমাদের আইসোমারিজম বা সমবায়বতা দেখাও। সমবায়ব যৌগ গঠন এবং সংকেত দুটি আমাদের জেনে রাখতে হবে। একটা তোমরা স্টার দিয়ে করতে পারো, একটা তোমরা মানে অ্যালকোহল দিয়ে করতে পারো। ঠিক আছে, এই কোশ্চেনটাও অনেকবার এসছে। বেশ, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডে সূত্রগুলি লেখো। একটা হচ্ছে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ চালক বলের সৃষ্টি হয়, আর যতক্ষণ পরিবর্তন স্থায়ী হয় ততক্ষণে আবষ্ট তড়িৎ চালক বলও স্থায়ী হয়। আর নেক্সট হচ্ছে কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান ওই কুণ্ডলী চুম্বক ক্ষেত্র পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। অতএব এপসাইলন সমান হচ্ছে d⁵/dt। ঠিক আছে, বেশ। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, এটা সোজা আর এটা ইম্পর্টেন্টও। আমাদের বড় কোশ্চেন না দিলেও শর্ট কোশ্চেন দিতে পারে। কি আমাদের বাঁ হাতের তর্জনী মধ্যমা এবং বৃদ্ধাঙ্গ আঙুলকে সমকোণে প্রসারিত করলে যদি আমাদের তর্জনী নির্দেশ করা হচ্ছে চুম্বক ক্ষেত্র, মধ্যমা নির্দেশ করা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এবং তাহলে আমাদের বৃদ্ধাঙ্গ নির্দেশ করবে হচ্ছে পরিবাহীর ওপর প্রযুক্ত বলের দিক। ঠিক আছে, আচ্ছা, এটা একটা এক্সট্রা প্রশ্ন, কি কখন ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম প্রযোজ্য হয় না? যখন আমরা তড়িৎ প্রবাহের সমান্তরালে চুম্বক ক্ষেত্রকে রাখবো তখন এটা কিন্তু প্রযোজ্য হয় না। আমরা উঁচু ক্লাসে ওদের শিখবো কি এফ সমান হয় কি BIL সাইন থিটা। এখানে সাইন থিটা হচ্ছে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যের কোণ। আমরা আমাদের সিলেবাসে সাইন থিটার মান 90, এটা বলাই হচ্ছে কি 90 সমকোণ রেখে প্রসারিত করা হয়, তাই আমাদের সিলেবাসে ওটা 90 ডিগ্রি থাকে। যখন আমরা 11-12 উঠবো তখন ওটা যদি সমান্তরাল হয়ে যায়, মানে সমান্তরালে যদি 0 হয়ে যায় ওটা, তাহলে সাইন 0 হয়ে গেল, তাহলে পুরো বলটা আমাদের শূন্য হয়ে গেল, মানে কোনো বল আমাদের প্রযোজ্য হচ্ছে না পরিবাহীর ওপর। তাহলে আমাদের যখন সমান্তরালে রাখবো তখন আমাদের কিন্তু ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম প্রযোজ্য হয় না। নেক্সট হচ্ছে কি ABC মৌল তিনটি পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে কি Z-2, Z আর Z+1। এদের মধ্যে B হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তাহলে বাকি মৌলের ক্ষেত্রে আমাদের তড়িৎ ঋণাত্মকতা এসব চেয়েছে। ঠিক আছে, আচ্ছা, মনে হয় কি আমাদের একটা কোশ্চেন বাদ চলে গিয়েছিল, কি তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? এই কোশ্চেন আমাদের বাদ চলে গিয়েছিল। আচ্ছা, বলেছিলাম, হ্যাঁ মনে পড়লো। আচ্ছা, তাহলে বি যৌগটা আমাদের হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তাহলে বি কোথায় আছে? 18 নম্বর শ্রেণীতে আছে। B-2 মানে কি? অক্সিজেনের গ্রুপে আছে। আর Z+1 মানে আবার ক্ষার ধাতুর মধ্যে আছে। তাহলে এমন করে আমরা অবস্থান পেয়ে গেলাম, বাকিগুলো আমরা হিসাব করে নেবো। ঠিক 62 বলছে পারদ তড়িৎ পরিবহন করে, এটা কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? ব্যাখ্যা করো। আনসার হচ্ছে না, কারণ কি তড়িৎ বিশ্লেষণের মধ্যে আয়নগুলো আমাদের তড়িৎ পরিবহন করে, কিন্তু পারদের মধ্যে আমাদের মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, তাই এটি তরল তড়িৎ পরিবাহী হলেও তড়িৎ বিশ্লেষ্য নয়। ঠিক আছে, তারপর ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক কেন? আমরা এসিকে সহজে বহুদূর পর্যন্ত পরিবহন করতে পারি, সহজে আমরা বিভব প্রভেদ পরিবর্তন করতে পারি। এর এর এসিতে আমাদের প্রাণ আশঙ্কা থাকে না। তারপরে সহজে আমরা রেকটিফায়ারের মাধ্যমে একে ডিসিতে পরিবর্তন করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে 64 কোশ্চেন, কি ধাতব পরিবাহী তড়িৎ বিশ্লেষণের মধ্যে তিনটি পার্থক্য। প্রথম হচ্ছে এই ধাতবের মধ্যে আমাদের কি আছে, কি মুক্ত ইলেকট্রন পরিবহন করে। আমাদের তড়িৎ বিশ্লেষণের মধ্যে আমাদের ক্যাটায়ন অ্যানোন তড়িৎ পরিবহন করে। তারপর হচ্ছে কি আমাদের ধাতব পরিবাহের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে আমাদের রোধ কি হয়? বৃদ্ধি পায়। আর তড়িৎ পরিবাহের ক্ষেত্রে আমাদের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের হ্রাস পায়। এরপরে একটা তোমরা উদাহরণ বলতে পারবে কি আমাদের
ধাতব পরিবাহী যেমন কপার বলতে পারবে, আর তড়িৎ বিশ্লেষণ যেমন কপার সালফেটের জলীয় দ্রবণ বলতে পারবে। আর একটা পয়েন্ট হতে পারে কি উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষণের আমাদের আয়নগুলোর গতি আমাদের বৃদ্ধি পায়, কিন্তু ধাতব পরিবাহীর আমাদের ইলেকট্রনের ডিরেক্ট ভেলোসিটি আমাদের বৃদ্ধি পায়, মানে ওরা বেশি আমাদের ধাক্কা খেতে থাকে। নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন তো হ্যাঁ 65 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন কি আলোর বিক্ষেপণ কাকে বলে? এটা হচ্ছে কি এটা দেখায় কি সূর্য থেকে আগত আলোর তরঙ্গের বিস্তার মাধ্যমে উপস্থিত অতি সূক্ষ্ম কণার দ্বারা আলোর তরঙ্গের শোষণ এবং চারিদিকে পুনর্নিঃসরণের ঘটনাকে বলা হয় আমাদের আলোর বিক্ষেপণ। তাহলে এটাই ছিল আমাদের আলোচনা। আমরা 65টা মোস্ট রিপিটেড কোশ্চেন পর্ষদ টেস্ট পেপার থেকে আলোচনা করলাম। আনসারগুলো কিছু প্রমাণ আছে যেগুলো আমি মুখে বলতে পারবো না সোজা কথা, সেগুলো তোমাদের টেক্সট বইয়ে দেখতে হবে। এবং এই পর্ষদ টেস্ট পেপারে বেশ কটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন আছে, কিছু বুদ্ধিদীপ্ত কোশ্চেন আছে যেগুলো আমি নর্মাল এই সাজেশনটার মধ্যে রাখলাম না। ওর ক্ষেত্রে যদি তোমরা একটা আলাদা কোশ্চেন চাও, কিছু কিছু কিন্তু মানে তোমার বুদ্ধি পুরো টেস্ট করে নেবে এমন কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন আছে এর মধ্যে। এইগুলোর ওপরেও যদি একটা ভিডিও চাও কি স্যার এইগুলোর উপরেও, স্যার কি দাদা এগুলোর উপরে আলোচনা করে দিন, তাই এদের উপর একটা ভিডিও আসবে যেখানে শুধু ইম্পর্টেন্ট কোশ্চেন বাদ দিয়ে আমরা ডিফিকাল্ট একটুখানি টাফ কোশ্চেনগুলোর ব্যাপারে আমরা আলোচনা করব। আর একটা কথা কি, এই কটা কোশ্চেন পড়লে কি সব কোশ্চেন কমন পাওয়া মাধ্যমিকে? তা আমি বললো কি না, সব কোশ্চেন কমন আসবে না এখান থেকে, কিন্তু ম্যাক্সিমামটা দেখা যাবে কি তোমাদের যে কোশ্চেন নাম্বার 3 আর কোশ্চেন নাম্বার 4 হয়, মানে বিভাগ গ আর বিভাগ ঘ, এর ক্ষেত্রে আমরা অনেক কটা কোশ্চেন কমন পাবো মাধ্যমিকে, আর বিভাগ ঘ এর ক্ষেত্রে আমরা অনেক কটা কোশ্চেন কমন পাবো। আর কিছু কোশ্চেন হয়তো বাদ চলে গিয়েছে, যেমন আলফা বিটা গামার যে পার্থক্য তোমাদের বই আছে নিউক্লিয়াস চ্যাপ্টারে, ওইটা কিন্তু ভালো করে পড়ে রাখবে, ওইটা তো বাদ চলে গিয়েছে এখান থেকে। আর এমনও কটা কোশ্চেন আছে এক দুটো, যেমন রেকটিফাইড স্পিরিট কাকে বলে, ঠিক আছে, আকাশকে দিনের বেলা নীল দেখায় কেন, এইসব কটা কোশ্চেন আছে যেগুলো হয়তো বাদ চলে গিয়েছে, এখানে আসে নাই। আর যে আমাদের বিভিন্ন গ্রাফ আছে চার্লসের ক্ষেত্রে, বলের ক্ষেত্রে, এই গ্রাফগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে। আর বারবার করে যে তড়িৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক, রোধ, এসবের মাত্রীয় সংকেত, একক, সংজ্ঞা, এগুলো কিন্তু ভালো করে পড়ে রাখে, বারবার করে আসে। এছাড়া রৈখিক বিবর্ধন কাকে বলে, আমাদের র্যালে বিক্ষেপণ কি, ঠিক আছে, গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন, এমনও অনেক আছে। এছাড়া আইইউপিএসি নাম আছে তোমাদের, সেগুলো তো মানে সব কটা বলা সম্ভব নয়, ঠিক আছে। তাই আজকের মতো এই ভিডিওতে এইটুকুই। পরবর্তীকালে আমরা ডিসকাশন করব অন্য কোনো কোশ্চেন্স নিয়ে, ঠিক আছে।